আমার এমন অনেক ফ্রেন্ড আছে যারা ক্লাসে কলেজে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, স্কুলে ফার্স্ট সেকেন্ড থার্ড, একটা রিলেশনশিপে গেছে ইমোশনালি মানে ব্লাইন্ড হয়ে গেছে, গন, আস্তে নিচে নামতে নামতে টপার থেকে একদম লস্ট এভরিথিং। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি ভালো। সো আমি পাবেল চৌধুরী, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সো আজকে আমি এইচএসসি স্টুডেন্টদের জন্য বা যাদের এজ 18 থেকে 20 তাদের জন্য 5টা অ্যাডভাইস দিব। যদি তোমরা এই অ্যাডভাইসগুলো মাথায় রেখে এখন থেকে চলতে পারো, ইনশাল্লাহ তুমি লাইফে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা 99%, আল্লাহ পাক যদি চান। তো নাম্বার 1 যে জিনিসটা, যে ভুলগুলো আমরা করি, তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু শিখতে পারবা। তো নাম্বার 1 যে অ্যাডভাইসটা সেটা হচ্ছে ট্রাই টু বি সেলফ ডিপেন্ডেন্ট অথবা ট্রাই টু বি ইন্ডিপেন্ডেন্ট। এখন ইন্ডিপেন্ডেন্ট হওয়া বা সেলফ ডিপেন্ডেন্ট হওয়া বলতে আমরা বুঝি শুধু টাকা পয়সা, অর্থাৎ পিতামাতার প্রতি টাকা পয়সার জন্য নির্ভর না করা, কিন্তু না। সেলফ ডিপেন্ডেন্ট বলতে বা ইন্ডিপেন্ডেন্ট হওয়া মানে শুধু যে বাবা মার কাছ থেকে টাকা না নেওয়া, এই ব্যাপারটা না, নিজের টাকায় নিজে চলা, এটা না। তুমি যে কোনো একটা ছেলে বা মেয়ে এই সময় যেটা হয় নর্মালি, যে কোনো কাজে আম্মু পানি দেন, আম্মু লবণ দেন, আম্মু গোসল করবো গামছা বা তোয়ালিটাতে দেন, আম্মু এটা করবো টাকা দেন, আম্মু এটা করবে, নো, ডোন্ট ডু দিস। ট্রাই টু বি ইন্ডিপেন্ডেন্ট, ট্রাই টু বি সেলফ ডিপেন্ডেন্ট। তুমি যে কোনো কাজ, আম্মু জামাটা ধুয়ে দেন, আম্মু জামা কাপড় ধুয়ে দেন, এটা করেন ওটা করেন, না, আম্মু কেন করবে? তুমি যদি এই হ্যাবিটটা থাকে তাহলে ইন ফিউচারে গিয়া তুমি লাইফে অনেক কিছু করতে যে ভরকায় যাবা, ব্যর্থ হবা। কিন্তু তুমি যদি এই কাজগুলো এখন নিজে থেকে করো, তাহলে ইন ফিউচারে তুমি একটা বিজনেস স্টার্ট করতে গেলা, তখন তোমার দাঁড়ে দাঁড়ে গিয়ে মানুষের কাছে গিয়ে মানে তোমাকে নির্ভরশীল হতে হবে না। তুমি নিজের কাজ নিজে করতে পারবা এবং অন্য 5 জনও তোমাকে দেখে শিখবে। তখন তোমার স্টাফরা, তোমার কর্মীরা তোমাকে দেখে শিখবে যে না, স্যার সব নিজের কাজ নিজে করে, আমারও সেভাবে করা উচিত। শুধু বিজনেস না, তুমি যে কোনো জায়গায় যদি এই ধরনের, তুমি যদি এটা করো, তুমি যদি নিজের সেলফ ডিপেন্ডেন্ট হও, নিজের জামা কাপড় নিজে পরিষ্কার করো, নিজের পড়াশোনা, নিজের ঘর, নিজের টেবিল, নিজের রুম নিজে গুছিয়ে রাখো, সময় মতো নিজের যে কথাটা প্রয়োজন সেটা বলো, যেটা অপ্রয়োজনীয় সেটা এড়াই যাও। তারপরে মানে নিজের যত কাজ, অর্থাৎ তোমার কাজ সম্পূর্ণ, তোমার যত কাজ আছে সম্পূর্ণ তুমি নিজে করবা, এক্সেপ্ট রান্না হয়তো বাসার আন্টি করে, তোমার আম্মু করে, এরকম। কিন্তু ওইটা ছাড়া নিজের যত কাজ আছে সব তুমি নিজে করবা। এটা হচ্ছে ট্রু ডিপেন্ডেন্সি, সেলফ ডিপেন্ডেন্সি। তো এটা যদি তুমি করো, এবার কোয়েশ্চেন হচ্ছে এটা যে শুধু তোমাকে ইন্ডিপেন্ডেন্ট করবে তা না, এটা তোমাকে একটা অন্য লেভেলের পার্সোনালিটি দেবে। এটা তোমার পার্সোনালিটি গ্রো করতে তোমাকে হেল্প করবে। আমরা সবসময় দেখি না, কিছু মানুষ একটু বেশি কুল, কিছু মানুষের পার্সোনালিটিটা একটু অন্যরকম। সো এরা সেলফ ডিপেন্ডেন্ট হয়, এরা এই টাইমটা থেকেই নিজেদেরকে গ্রো করে সেইভাবে যে আমি টোটালি সেলফ। আর এটা একটা ফিলিংস না অন্যরকম, মানে তুমি যদি সেলফ ডিপেন্ডেন্ট হও, তুমি সব কিছুতে নিজে স্বনির্ভর, তুমি যা করো, যা ইচ্ছা করতে পারো, নিজে নিজে সেটা করো। সো এই যে ব্যাপারগুলো, এটা তোমাকে পার্সোনালিটি গ্রো করতে সাহায্য করবে। শুধু যে মানে ফাইন্যান্সিয়ালি তা না, মানে এই যে মানে ফ্যামিলিগত যে কাজগুলো বা পারিবারিক বা তোমার দৈনন্দিন জীবনের যে কাজগুলো, এগুলো তুমি নিজে করার ট্রাই করবা, আব্বু আম্মু ভাই বোন ছাড়া। ঠিক আছে, এবার আসো ফাইন্যান্সিয়াল। হ্যাঁ, এবার ফাইন্যান্সিয়ালও তুমি নিজেরটা নিজে সর্বোচ্চ দেখার ট্রাই করবা। যদি বাসা থেকে না দেয়, বাসার ফ্যামিলির অবস্থা, ফাইন্যান্সিয়াল কন্ডিশন যদি ভালো থাকে, সেটা ভিন্ন ব্যাপার। তবে তুমি চেষ্টা করতে পারো নিজেরটা করার। যদি তুমি এখন থেকে নিজে কিছু করার ট্রাই করতে পারো, বেস্ট। ঠিক আছে, বেস্ট। তো নাম্বার 2 যে টপিকটা, সেটা হচ্ছে তোমার লাইফের পারপোজ কি, তোমার লাইফের প্যাশন কি, তোমার স্বপ্ন কি, তুমি কি হতে চাও। সো এই জিনিসটা এখন ঠিক করার সময়, এই 18, 19, 20 বছর বয়সে তুমি এখন সিলেক্ট করো যে তুমি কি হতে চাও। তোমার আইডেন্টিটিটা কি হবে 10 বছর পরে? মানুষ তোমাকে, তুমি নিজেকে কোন জায়গায় দেখতে চাও? মানুষ তোমাকে কি হিসেবে চিনবে, কি নামে জানবে? তোমার ভ্যালুটা কি হবে? তোমার আইডেন্টিটিটা, তোমার স্বতন্ত্র যে আইডেন্টিটিটা, সেলফ আইডেন্টিটি না, তোমার যে বাবার পরিচয়, মার পরিচয়, ওইটা না, তোমার আইডেন্টিটি, সেলফ আইডেন্টিটিটা কী হবে? সো এই জিনিসগুলো নিয়ে ভাববা, এইগুলো সিলেক্ট করে তোমার পারপোজটা কি, তোমার প্যাশনটা কি, এটা জানার পরে এখন তুমি একটা প্ল্যাটফর্মের জন্য আগাবা, যে কোন প্ল্যাটফর্মে গেলে তোমার জন্য সবচেয়ে ইজি হবে। সেটা যদি ঢাবি হয় ঢাবি, যদি ঢাকা মেডিকেল হয় ঢাকা মেডিকেল, বুয়েট হইলে বুয়েট, যে কোনো বিশ্ববিদ্যালয়, একটা বিশ্ববিদ্যালয় তোমার জন্য সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, তুমি যদি 18 ক্রস করে থাকো।
সো একটা ইউনিভার্সিটিতে আসার পরে তুমি তোমার যে কোনো প্যাশন ফলো করতে পারবা, তোমার লাইফের যে কোনো পারপোজ তুমি ফলো করতে পারবা। তোমার যদি বাচ্চাদের হেল্প করার থাকে, তুমি সংগঠন করে ফান্ড তুলে বাচ্চাদের হেল্প করতে পারো। যদি নৈশ বিদ্যালয় খুলতে চাও, বয়স্ক নারী পুরুষদের কিছু শেখাইতে চাও, বিভিন্ন রকম স্বপ্ন থাকে আমাদের মানুষের মধ্যে। সো এই স্বপ্নগুলো তুমি সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারবা, কিন্তু এটা ইউনিভার্সিটিতে আসার আগ পর্যন্ত। সো এখন তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো? ব্যাপারটা এরকম যে তোমার স্বপ্নগুলা তুমি পূরণ করা শুরু করতে হবে সেটা ইউনিভার্সিটিতে আসার পর থেকে। ইউনিভার্সিটিতে আসার আগে যদি তুমি শুরু করো তাহলে তোমার ওই জিনিসটা মিস করার চান্স থাকতে পারে কিছু কিছু ক্ষেত্রে। কারণ ইউনিভার্সিটিতে এসে তুমি যত বেশি সার্কেল পাবা, যত ইজিলি করতে পারবা, সেটা যদি তুমি ইউনিভার্সিটিতে আসার আগে ট্রাই করো তাহলে তুমি অনেক কিছু মিস করে যাবা, ওইভাবে তুমি সাপোর্ট পাবা না। প্লাস হচ্ছে তোমার যে গুরুত্বপূর্ণ সময়টা ছিল, একটা কাজ তুমি এখন করলে হচ্ছে 5-এর মধ্যে 2 পয়েন্ট পাবা, আর একটা কাজ তুমি একটু ইউনিভার্সিটিতে কষ্ট করে চান্স পেয়ে ইউনিভার্সিটিতে ওঠার পর সেটাতে 5-এর মধ্যে 5 পাবা। সো তুমি কোনটা লাগবে তোমার, 5-এর মধ্যে 2 না 5/5? 5-এর মধ্যে 5। সো এরকম এখন তুমি যদি এখনই ট্রাই করো এটা তোমার ভুল হবে। তোমার টার্গেট থাকবে কি আমি ইউনিভার্সিটিতে ঢুকেই বাচ্চাদের জন্য একটা সংগঠন করবই করব। সো নাও এখন তাহলে আমার কি করতে হবে? এখন তাহলে আগেই কোনটা? আগে বাচ্চাদের সংগঠন করা না, আগে আমার ইউনিভার্সিটিতে চান্স পাওয়া। সো এর জন্য আমি একদম উঠে পড়ে লাগবো, ইউনিভার্সিটির কি আছে দেখে শুনে ছাড়বো সব। সো এরকম এখন তুমি ইউনিভার্সিটিতে গেলা, ব্যাস ইউ আর ইন এ প্ল্যাটফর্ম। সো এখন তোমার জন্য সব কিছু উন্মুক্ত, নাও ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। বোঝা গেছে? সো এটা ছিল নাম্বার 2, যে তোমার একটা পারপোজ, তোমার লাইফের প্যাশনটা খুঁজে সেটা তুমি কোন প্ল্যাটফর্মে গিয়ে নিজেকে সেই বাস্তবায়নটা শুরু করবা সেই স্বপ্নটার। তো সেই প্ল্যাটফর্মের জন্য এখন থেকে দৌড়ানো শুরু করো। তো এখন আমরা যাব টিপস নাম্বার 3-তে। ওকে, সো টিপসের বাইরে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে 10 জুন থেকে, আজকে হচ্ছে 25শে মে, 10 জুন থেকে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের কোর্স স্টার্ট হচ্ছে। ফ্রি হ্যান্ড রাইটিং কি? কোনো মুখস্থ ছাড়াই যে কোনো প্যারাগ্রাফ, কম্পোজিশন, ইমেইল, অ্যাপ্লিকেশন, লেটার, রিপোর্ট তুমি নিজে থেকে লিখতে পারবা। শুধু যে টেক্সট বইয়ের জিনিস তা না, তোমাকে যদি পত্রিকার আর্টিকেল লিখতে বলা হয়, তোমাকে যদি যে কোনো একটা কিছু, আমি বললাম যে আমাকে একটা কম্পোজিশন লিখে দাও, এই টপিক নিয়ে তুমি লিখে দিতে পারবা কোনো রকম মুখস্থ ছাড়াই। সো এটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স। তুমি অনবরত ইংরেজি লিখতে পারবা কোনো রকম মুখস্থ ছাড়াই। অনেক সময় হয় কি আমরা 10টা প্যারাগ্রাফ মুখস্থ করে যাই, কিন্তু পরীক্ষার হলে গেলে আসছে অন্য একটা, তখন তুমি লিখতে পারো না। সো এরকম না, তোমার মুখস্থ করাই লাগবে না টোটালি, যদি তুমি ফ্রি হ্যান্ড রাইটিং মানে পারো। সো এই জন্য ফ্রি হ্যান্ড রাইটিং শেখানোর জন্য একটা কোর্স আসছে, ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স। মে মাসের আজকে হচ্ছে 25 তারিখ, জুনের 10 তারিখ থেকে ক্লাস শুরু হবে। সো ভর্তি চলছে। সো তোমরা যারা এখনও ভর্তি হও নাই, ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে ভর্তি হয়ে যাও। আর এটা হচ্ছে 4টা পার্ট ফ্রি হ্যান্ড রাইটিংয়ের, মানে 4টা পার্ট আমি তোমাদেরকে শেখাবো। নাম্বার 1 হচ্ছে গ্রামার উইথ বেসিক্স, তোমরা কোর্স প্ল্যানটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা। তো 4টা পার্টের মধ্যে নাম্বার 1 হচ্ছে গ্রামার উইথ বেসিক্স, অর্থাৎ বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে কী কী গ্রামারগুলো লাগে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে, সেটা আমি তোমাদেরকে শেখাবো। এটা হচ্ছে লেকচার মানে 1 থেকে 7 পর্যন্ত। এরপরে আসে মেমোরাইজিং পার্ট, অর্থাৎ মেমোরাইজিং কোন জিনিসগুলো আমি তোমাদেরকে শেখাবো। এখন দেখো তুমি গ্রামার পারো কিন্তু ভোকাবুলারি পারো না, তখন তো তুমি সেন্টেন্স মেক করতে গেলে শব্দ তুমি আনতে পারবে না, কারণ তোমার মাথার মধ্যে শব্দ নাই। এরকম তুমি ফ্রেজ অ্যান্ড ইডিয়মস পারো না, তুমি কলোকেশনস পারো না, তুমি হোমোফোনস জানো না। সো এই জন্য তুমি গ্রামার জানো কিন্তু এই ভোকাবুলারি বা মেমোরাইজিং অংশ জানো না, তুমি সেন্টেন্স মেক করতে পারবে না। আবার শুধু ভোকাবুলারি বা মেমোরাইজিং জিনিসগুলো জানো, কলোকেশনস, হোমোফোনস সবই তুমি জানো, কিন্তু তুমি জানো না, ধরো যে গ্রামার জানো না, তোমার ভুল হবে। এইবার নাম্বার 3rd পার্ট যেটা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে, সেটা হচ্ছে স্কিলস, ইমপ্রুভ ইয়োর রাইটিং স্কিলস। তোমার মানে ইংলিশের দক্ষতা বাড়ানোর জন্য, লেখার দক্ষতা বাড়ানোর জন্য, সেটার জন্য তোমাকে যেটা করতে হবে, তোমাকে সেন্টেন্স মেকিং স্ট্র্যাটেজি জানতে হবে। সো 3 নম্বরে আমি যে জিনিসটা শেখাবো সেটা হচ্ছে পার্ট 3-তে, সেটা হচ্ছে সেন্টেন্স মেকিং স্ট্র্যাটেজি, সেন্টেন্স মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স, সেন্টেন্সের স্ট্রাকচার A to Z। সো 3 নম্বরে সেন্টেন্সের যে স্ট্রাকচারটা বা এই যে পার্টটা, এটা কেন লাগবে? এটা এই জন্য লাগবে, তুমি পার্ট 1-এর গ্রামার পারো, পার্ট 2-এর ভোকাবুলারি, মেমোরাইজিং পার্ট, প্রিপোজিশন, সেগুলোও তুমি পারো, কিন্তু তুমি সেন্টেন্সের স্ট্রাকচার দাঁড় করাইতে পারো না, তখন ওই দুইটা জানার কোনো মানে হয় না। সো তুমি গ্রামার পারো, সো পার্ট 3-তে যেটা, সেটা হচ্ছে সেন্টেন্স মেকিং স্ট্র্যাটেজিস, স্ট্রাকচার, এই জিনিসটা আমি তোমাদেরকে শেখাবো পার্ট 3-তে। আর পার্ট 4 হচ্ছে তোমাদের টেক্সট বুকের প্রত্যেকটা টপিক কভার করা হবে। প্যারাগ্রাফ কীভাবে বানায় লিখবা, কম্পোজিশন কীভাবে লিখবা, ইমেইল, অ্যাপ্লিকেশন, লেটার, সব কিছু তুমি বানায় লিখতে পারবা। এটা একাডেমিকে হেল্প করবে তোমাকে, কোর্সটা তোমাকে
তোমাকে অ্যাডমিশনের ক্ষেত্রে হেল্প করবে, তোমাকে জবের ক্ষেত্রে হেল্প করবে, এবং তুমি যদি ভবিষ্যতে আইএলস প্রিপারেশন নাও সেক্ষেত্রে আইএলসের রাইটিং পার্টও ভূমিকা রাখবে। তো এই হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের কোর্সটা, তুমি নিজ থেকে মুখস্থ ছাড়াই যে কোনো কিছু তুমি বানায় লিখতে পারবা। সো এই কোর্সটা অনেক দিন ধরে স্টুডেন্টরা আমার কাছে চাচ্ছিল, বাট আমি নিজে প্রিপেয়ার্ড ছিলাম না, রিসার্চ করা ছিল না। সো ফাইনালি আই এম ডান, আর ইনশাল্লাহ এটা 10 তারিখ থেকে ক্লাস শুরু হবে। আর কোর্স ফি 499 টাকা, অনলি 499 টাকা। সো তোমরা যারা এখনও অ্যাডমিট হও নাই, কমেন্ট বক্স থেকে এখনই অ্যাডমিট হয়ে যাও, এবং ডেসক্রিপশন বক্সেও সব কিছু পেয়ে যাবা। আর ভর্তি হও বা না হয় এটা ডাজেন্ট ম্যাটার, তোমার স্কিলের যদি প্রয়োজন হয়, যে তুমি যদি চাও যে ভাই মুখস্থ করবো না, আমি বানাই লিখতে চাই, তাহলে তুমি হও। আর একটা ব্যাপার হচ্ছে তুমি কোর্স প্ল্যানটা অবশ্যই দেখবা। তুমি কোর্স প্ল্যানটা, তুমি ভর্তি হও বা না হও ডাজেন্ট ম্যাটার, বাট তুমি কোর্স প্ল্যানটা অবশ্যই দেখবা যে কী কী জিনিস প্রয়োজন হয়, ঠিক আছে, ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে। সো এটা তুমি জানতে পারো, বেসিকটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। এই টিপস নাম্বার 3টা এমন একটা পয়েন্ট যেটা আমি আমার নিজের চোখে দেখছি, আমার অনেক ব্রিলিয়ান্ট ফ্রেন্ড হারাই গেছে লাইফে, ক্যারিয়ারে লুজ, হারাই ফেলছে অনেক কিছু। টপার ছিল ক্লাসে, টিকতে পারে নাই, ওয়েস্ট, লজ হিজ লাইফ। সো এই যে যে জিনিসগুলা কী, সেটা হচ্ছে এনি কাইন্ড অফ ইমোশনাল রিলেশনশিপ। অ্যাভয়েড এনি কাইন্ড অফ ইমোশনাল রিলেশনশিপ। আমার এমন অনেক ফ্রেন্ড আছে যারা ক্লাসে, কলেজে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, স্কুলে ফার্স্ট সেকেন্ড থার্ড, একটা রিলেশনশিপে গেছে, ইমোশনালি মানে ব্লাইন্ড হয়ে গেছে, গন, আস্তে নিচে নামতে নামতে টপার থেকে একদম লস্ট এভরিথিং, পজিশনই নাই, অন্য কেউ দখল করে নিয়ে গেছে। সো দিস ইজ দ্য থিং। এটা শুধু টপারদের কথা বললাম, বাট টপার ছাড়া হাজার হাজার স্টোরি আছে বাংলাদেশে, যে রিলেশনশিপে, যে শুধু ছেলে না, মেয়েরাও রিলেশনশিপে গিয়ে লস্ট এভরিথিং, ছেলেরাও রিলেশনশিপে গিয়ে লস্ট এভরিথিং। সো এই জিনিসটা এরকম ব্যাপারটা, যে এই বয়সের রিলেশনশিপ তোমাকে দিবে না কিছুই, কেড়ে নিবে সব কিছুই। এই বয়সের রিলেশনশিপ তোমাকে কি দিবে? নাথিং। তুমি এই বয়সের রিলেশনশিপে যে 18-19-এ কিচ্ছু পাবো না, ট্রাস্ট মি, নাথিং। বরং তুমি হারাবা তোমার সময়ের মূল্যবান প্রিপারেশনের টাইমটাকে, ঠিক আছে? সো অ্যাভয়েড এনি কাইন্ড অফ ইমোশনাল রিলেশনশিপ। যদি লাইফে আসলে কোথাও যাইতে চাও, লেভেলে আসতে চাও, সেলফ আইডেন্টিটি, নিজের একটা স্বতন্ত্র পরিচয় ক্রিয়েট করতে চাও, তাহলে টোটালি ইউনিভার্সিটিতে আসার আগ পর্যন্ত, ম্যাচিউরড হওয়ার আগ পর্যন্ত, লিভ দিস। টোটালি অ্যাভয়েড অল কাইন্ডস অফ ইমোশনাল রিলেশনশিপ। ক্লিয়ার? আরেকটা ব্যাপার হচ্ছে বি রিয়েলিস্টিক। তুমি এখন যেসব ইমোশনাল ঝামেলার মধ্যে আসো না, মানে থাকতে পারে অনেকের এখন কারেন্টলি। সো এই যে যে ইমোশনাল যে ব্যাপারগুলো, ট্রাস্ট মি, তুমি যদি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে থাকা অবস্থায় এইসবের মধ্যে জড়াও, কোনো চান্স নাই, মানে চান্স 100-এর মধ্যে 99% যে তুমি তাকে পাবা। তুমি ছেলে হও বা মেয়ে হও, তুমি তাকে পাবা, এই চান্স 99% নো, অনলি 1% চান্স থাকতে পারে যে তুমি তাকে পাবা। আর আরেকটা কথা হচ্ছে, মজার ব্যাপার হচ্ছে 10 ইয়ার্স পরে, যে তুমি এখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়ো, 10 ইয়ার্স পরে যে তুমি এই টোটাল ব্যাপারগুলাই ভুলে যাবা, তখন তুমি মনে পড়লে হাসবা, আমি নাকি এরকম ছিলাম, এগুলো হয়েছিল, তোমার মনেও থাকবে না, মনেই থাকবে না। আর যদি মনে পড়ো তখন তুমি হাসবে, এগুলো ভ্যালুলেস। সো বি রিয়েলিস্টিক, ডোন্ট বি আনরিয়েলিস্টিক। তুমি এখনই ভাবতেছো সংসার করে ফেলবা, এটা করবো এটা করবো, ভাইয়া বি রিয়েলিস্টিক। তোমার থেকে যোগ্য ছেলেপেলেরা, তোমার থেকে যোগ্য মেয়েরা ডুইং নাথিং, জাস্ট নাথিং। এগুলো তুমিও চিন্তা করে দেখলে বুঝবা, বি রিয়েলিস্টিক। হ্যাঁ, সো টিপস নাম্বার 3 যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে, ডোন্ট go to any kind of emotional relationship, always try to avoid this, avoid any kind of emotional relationship. Clear? Number 4, tips number 4, read books. Read books. এবার বই পড়ো। কোন বই পড়ো? টেক্সট বুক না, শুধু টেক্সট বুক না, টেক্সট বুক অবভিয়াসলি পড়বা, বাট টেক্সট বুক শুধু বই না, তুমি মোটিভেশনাল বই পড়ো, ক্যারিয়ার বিল্ডিং বই পড়ো, তারপরে যে টপ যে বইগুলো আছে মোটিভেশনাল প্লাস ক্যারিয়ারের দিকে হেল্প করে, তোমার মনুষ্যত্বকে গ্রো করে, তোমার চিন্তার জগৎকে বড় করে, এই ধরনের যত বই আছে সব তুমি পড়া শুরু করো। এইটা বেস্ট টাইম। তুমি যদি এই টাইমে নিজেকে বেস্ট বইগুলো পড়ো, এই 18-19 এসে, তাহলে তোমার মধ্যকার যে চেঞ্জগুলো আসবে, এগুলো সারা জীবন তোমাকে ফিউয়েল যোগাবে সুন্দর একটা জীবনযাপনের জন্য। এই যে সময়টা তোমরা এখন পার করতেছো 18-19-এ, আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে থাকা অবস্থায় প্রচুর মোটিভেশনাল বই পড়তাম, বিখ্যাত লেখকদের বই, বুঝতে পারছো? আর এই বইগুলোর একটা মানে ইফেক্ট আমার লাইফে আছে, আমি স্টিল উপলব্ধি করি সেই জিনিসটা। এই বইগুলো আমি যখন ডিমোটিভেটেড হয়ে যেতাম, আমি এই বইগুলো পড়তাম, আমাকে প্রচুর মোটিভেশন দিত। আরেকটা জিনিস হচ্ছে, বই শুধু তোমাকে পড়ি না আমরা, বই আমাদেরকে ভাবায়। আমরা যখন একটা বই পড়ি, তখন একটা বই আমাদেরকে ভাবায়,
যে তুমি একটা লাইন পড়লো, ওই লাইনটা তোমার জীবনের সাথে দেখবে তোমরা কল্পনায় চলে যাও, আমিও কল্পনায় চলে যাই বই পড়ার সময়। সো বই আমাদেরকে ভাবায়, আর আমরা যেটা ভাবি ওইটাই আমাদের লাইফে হয়। সো আমরা যখন বই পড়ি তখন আমরা সেরাটাই ভাবি নিজেদেরকে নিয়ে, আর ওই সেরা জিনিসগুলোই হবে তোমার জীবনে ইনশাল্লাহ, যদি তুমি কন্টিনিউ করো, যদি তুমি হার্ড ওয়ার্ক করো, আর যদি তুমি লেগে থাকো। সো রিড বুকস, নট অনলি টেক্সট বুক বাট অলসো মোটিভেশনাল অ্যান্ড ক্যারিয়ার বিল্ডিং বুকস, যেগুলো তোমার ক্যারিয়ারকে বিল্ড করবে, যেগুলো তোমার নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করবে, তুমি আর বাকি 10টা মানুষের থেকে তোমার পার্সোনালিটি একটু আলাদা করবে। এই ধরনের যত বই আছে ট্রাই টু রিড। সপ্তাহে বা 15 দিনে অন্তত একটা বই পড়ো, তাও না পারলে মাসে অন্তত একটা বই পড়ো, কিন্তু তুমি পড়ো আউটসাইড বই, মাস্ট আউটসাইড বই পড়াটা মাস্ট। আর বই কিনবা, না পড়লেও কিনবা, কিনলে দেখবে একটা সময় না একটা সময় পড়বা। আরেকটা ব্যাপার হচ্ছে নিজেকে সময় দিও, মানে থিঙ্ক অফ ইয়োর সেলফ সামটাইম, মাঝে মাঝে একা হয়ে যাবা, সবাইকে রেখে একটু মাঝে মাঝে একা একটু দূরে যাবা, তোমার এলাকার বিলের কাছে, নদীর পাড়ে, যেখানে তুমি গাছতলায় একা 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 চিন্তা করবা, হোয়াটস গোয়িং, কী চলতেছে আমার লাইফ, কোন দিকে যাচ্ছে, হোয়াট এম আই ডুইং, হোয়ার এম আই গোয়িং, হোয়াটস মাই পারপোজ, তাই না, হোয়াটস দ্য রং থিং দ্যাট আই এম ডুইং কারেন্টলি, ভুল জিনিসটা কী করতেছি আমি, সঠিক জিনিসটা কী করতেছি আমি, কি কনফিউজড, আমি কি সঠিক ট্র্যাকে আছি। সো নিজেকে টাইম দিবা, আমি নিজেকে কোন জায়গায় দেখতে চাই। সো এই জিনিসটা নিজেকে অলওয়েজ একটা টাইম দিবা, নিজেকে অলওয়েজ একটা মানে এভরিডে নিজেকে কিছু সময় দিবা চিন্তা করার, থিঙ্ক অ্যালোন, একাকে একটু চিন্তা করবা। সো এটা হচ্ছে ছিল টিপস নাম্বার 4। এবার টিপস নাম্বার 5 অ্যান্ড 5 নম্বর যে অ্যাডভাইসটা আমি তোমাদেরকে দিতে চাই সেটা হচ্ছে ইনভেস্ট ইন স্কিলস। স্কিলস শেখার জন্য ইনভেস্ট করতে পারো তুমি, যে কোনো স্কিল, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, ফটো এডিটিং, এনি কাইন্ড অফ স্কিল যেটার ভ্যালু আছে, ভ্যালু বলতে ফাইন্যান্সিয়াল ভ্যালু আছে, যেটা করলে আর্ন করা যায়। মাইক্রোসফট এক্সেলের তুমি করতে পারো, মাইক্রোসফট ওয়ার্ডের, টাইপিংয়ের, এনি কাইন্ড অফ স্কিল, যে কোনো স্কিল, অ্যাফিলিয়েট মার্কেটিং, যে কোনো স্কিল যেটা তোমাকে আর্ন করতে পারে, যেটা তোমাকে মানে ইনকাম এনে দিতে পারে, যে জিনিসটা, এই ধরনের যে কোনো স্কিলে তুমি ইনভেস্ট করতে পারো। 2000 টাকার একটা কোর্স করলে যদি তুমি পরবর্তীতে কিছু আর্ন করতে পারো, ওই 2000 টাকাও যদি তুমি উঠাইতে পারো পরবর্তীতে যা শিখছো তা দিয়ে, ওইটাই এনাফ লাইফের জন্য। তুমি যদি এটা পারো তাহলে তুমি নিজে ইন্সপায়ার্ড হবো, ওয়াও আমি 2000 টাকা ইনভেস্ট করছিলাম, আমি সেখান থেকে আর্ন করছি, তাহলে আমি আর স্কিলটা আরও বাড়ানোর দরকার। সো এরকম যে কোনো স্কিল তোমার যেটা ভালো লাগে, যেটা তোমার প্যাশনের সাথে যায়, তুমি সেই ধরনের স্কিলে সবসময় ইনভেস্ট করার জন্য মানে যদি সামর্থ্য থাকে রেডি থাকবা, আর সামর্থ্য না থাকলেও অ্যাটলিস্ট খোঁজ খবর রাখবা, যে তুমি যে ইন্ডাস্ট্রিতে যাবা, যে ইন্ডাস্ট্রিতে কী চলতেছে, এই ইন্ডাস্ট্রিতে বিগ বয়েস কে কে, সেলিব্রিটিস কে কে আছে, পাবলিক ফিগার্সদের ভ্যালু কেমন, কে কী করতেছে, কার অ্যাক্টিভিটিস কেমন, A to Z আপডেট থাকবা, যেটা তোমাকে দূরদর্শী হতে সাহায্য করবে ইন ফিউচারে। আরেকটা ব্যাপার হচ্ছে বি হাম্বেল, সবসময় নম্র থাকো, ভদ্র থাকো, উদ্ধত আচরণ করবা না, কাউকে আদেশ দিয়ে, তোমার সিনিয়র যারা আদেশ দিয়ে কিছু বলতে যাবা না। সিনিয়রদেরকে আদেশ করে কিছু জুনিয়র্স আছে, যে এমনভাবে বলে যেন তারা সিনিয়রদেরকে আদেশ করতেছে, এইভাবে হইলে জীবনে বড় হইতে পারবে না। বড়দের সাথে সবসময় বিনয়ের সাথে, ভদ্রতার সাথে আচরণ করবা। আর তোমার জুনিয়রকেও তুমি এটাই শিখাবা যে বড়দের সাথে নম্র হও, ভদ্র হও। জুনিয়রদের সামনে তুমি নিজে কখনো তোমার সিনিয়রদের সাথে খারাপ ব্যবহার করবা না। সো এই জিনিসগুলো একটু বেসিক জিনিস, লাস্টে যে কথাগুলো বললাম, কিন্তু এটা লাইফের একটা এক্সট্রা ভ্যালু থাকে। পার্সোনালিটিটা হইতে হবে কোল্ড, একটা কুল পার্সোনালিটি, ঠিক আছে। সো এই ছিল ব্যাপারগুলো। আশা করি টিপস 5টা তোমাকে রিয়েল লাইফে ভ্যালু অ্যাড করবে। তো আশা করি ভালো লাগলো সবার। যদি অ্যাডভাইসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো তোমার ফ্রেন্ডদের সাথে, লাইক বাটনে অবশ্যই একটা লাইক দিবা, আর সাবস্ক্রাইব করতে যেন ভুল না হয় কোনোভাবে। স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন, স্ম্যাশ দ্য লাইক বাটন, অ্যান্ড অবভিয়াসলি শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সি ইউ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।